প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করল তেহরান। পররাষ্ট্রমন্ত্রী বললেন, গোটা অঞ্চলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে। ফেব্রুয়ারিতে 2 দিন হরতাল ডেকেছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, ফ্যাসিস্টদের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না। ভারতের উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত 40, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। এবং হিজবুল্লাহর শক্তির ভয়ে উত্তর ইসরায়েলে ফিরতে চায় না ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর উন্মাদের মতো হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, সেরকম যে কোনো হামলা গোটা অঞ্চলের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। রাজধানী তেহরানে লন্ডন ভিত্তিক নিউজ চ্যানেল স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাকচি বলেন, আমাদের পরমাণু স্থাপনাগুলোর ওপর যে কোনো হামলার তাৎক্ষণিক চূড়ান্ত জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় না তারা উন্মাদের মতো কোনো কাজ করবে। এটি সত্যিই উন্মাদনা, এবং সেরকম কিছু হলে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি হবে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিত দেওয়ার পর আরাকচি এই সাক্ষাৎকার দিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, নিছক সুন্দর সুন্দর কথা বলে তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে নতুন কোন চুক্তি স্বাক্ষরের আলোচনায় বসানো যাবে না। ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় আমরা যে আস্থা হারিয়েছি তা আবার ফিরিয়ে আনতে হলে ওয়াশিংটনকে আরো অনেক কিছু করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে মিশর ও জর্দানে পাঠানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, যুদ্ধের কারণে গাজা উপত্যকা এখন আর বসবাস উপযোগী নেই, তাই গাজাকে সাফ করার জন্য এর অধিবাসীদের অন্য কোথাও পাঠাতে হবে। এর প্রতিক্রিয়ায় বাকাই বলেন, গত 15 মাস ধরে আমেরিকার রাজনৈতিক, গোয়েন্দা ও আর্থিক পৃষ্ঠপোষকতায় আমেরিকারই পাঠানো ভয়ঙ্কর সব অস্ত্র ও গোলা বারুদ ব্যবহার করে গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। 15 মাস গণহত্যা চালিয়ে যা করা সম্ভব হয়নি তা কিভাবে রাজনৈতিক অপকৌশল প্রয়োগ করে সম্ভব হতে পারে? তিনি বলেন, গাজা হচ্ছে আমাদের মাতৃভূমি এবং নিজ মাতৃভূমিতে টিকে থাকার জন্য ফিলিস্তিনিরা চড়া মূল্য দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, দেশের সামরিক বাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। এসবের মাধ্যমে ইরানের সামরিক বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নতুন কৌশল এবং বৈজ্ঞানিকভাবে অনেক এগিয়ে গেছে। গতকাল ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর বিশাল মহড়ার মূল পর্ব অনুষ্ঠানের সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেনারেল বাকেরি বলেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর বিরুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত চলমান এই মহড়া তা প্রমাণ করছে। ইরানি সামরিক বাহিনী দেশের জনগণকে পরিপূর্ণ নিরাপত্তা দেবে বলেও তিনি উল্লেখ করেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আওয়ামী লীগকে বিক্ষোভের অনুমতি দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব লেখেন, আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত? তিনি বলেন, যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। এর আগে গতকাল ফেসবুক পেজে এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। প্রশাসন, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের আইটি খাত সহ ব্যাংক, বীমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। এসব প্রতিষ্ঠান স্বরূপে ফিরিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। আজ বিকালে যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কারে 31 দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। যশোর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। মর্মান্তিক এই ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। নাম প্রকাশে অনিচ্ছুক কুম্ভ মেলা এলাকায় থাকা এক চিকিৎসক এএফপিকে বলেন, এখন পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অনেকে। চিকিৎসাধীন রয়েছেন বেশ কিছু মানুষ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল, প্রায় 10 কোটি পুণ্যার্থী মৌনী অমাবস্যার শাহী স্নান সারতে হাজির হতে পারেন কুম্ভ মেলায়। সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র মঙ্গলবারেই 4.8 কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সামরিক শক্তির ভয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে ফিরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে। তারা আশঙ্কা করছে, হিজবুল্লাহর সাথে ইসরায়েলের নতুন করে সংঘর্ষ শুরু হলে আবার তারা বিপদের মুখে পড়বে। হিজবুল্লাহর সফল সামরিক অভিযানের কারণে বসতি স্থাপনকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যাওয়ার বিষয়টি গতকাল ইসরায়েলি গণমাধ্যম তুলে ধরেছে। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই হিজবুল্লাহর যোদ্ধারা ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অনেক বসতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে লাখ লাখ ইসরায়েলি ঘরবাড়ি ছেড়ে চলে যায়। এখন বসতি স্থাপনকারীদের ফিরে আসা নিশ্চিত করতে দখলদার সরকারকে জোর প্রচেষ্টা চালাতে হচ্ছে। তবে চলে যাওয়া ইসরায়েলিরা বলছে, হিজবুল্লাহর ক্রমবর্ধমান শক্তি দেখে তারা ভীত। আন্তর্জাতিক সম্প্রদায় ও সিরিয়ার নয়া সরকারের নীরবতার সুযোগে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে নতুন সরঞ্জাম মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তে দখলীকৃত ভূখণ্ডে প্রতিষ্ঠিত ঘাঁটিতে এসব সরঞ্জাম আনা হয়েছে। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস অধিকৃত গোলানের জাবাল আর শেখ অঞ্চল পরিদর্শনের সময় জোর দিয়ে বলেছেন, নতুন করে সিরিয়ার যে অঞ্চল তাদের দখলে এসেছে তা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাবে না, বরং সিরিয়ায় তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।
পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর দেওয়া ভাষ্য মতে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের সেনাবাহিনী নতুন দখলীকৃত এলাকাগুলো দৃঢ়তার সঙ্গে রক্ষা করবে। সিরিয়ার ভূখণ্ড দখলে রাখার বিষয়ে ইসরায়েলি ঘোষণা আসার পরও মানবাধিকারের দাবিদার পশ্চিমা দেশগুলো এখনও এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি লাগামহীনভাবে চলতে থাকবে। তিনি আজ পিয়ংইয়ং এ এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে। শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত অনিবার্য উল্লেখ করে কিম বলেন, 2025 সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। উত্তর কোরিয়ার নেতা বলেন, অনির্দিষ্টকালের জন্য এবং লাগামহীনভাবে আমাদেরকে পারমাণবিক হুমকি মোকাবেলার দক্ষতা অর্জন করতে হবে। এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অলঙ্ঘনীয় মহৎ দায়িত্ব বলে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করার কয়েকদিনের মাথায় কিম জং উন এই হুঁশিয়ারি দিলেন। ইরানে পিএইচডি শিক্ষার্থী, যাদের মধ্যে বেশিরভাগই গবেষণাধর্মী শিক্ষার্থী, তাদের সংখ্যা গত 3 শিক্ষাবর্ষে 13,07,000 থেকে বেড়ে 15,03,000 হয়েছে। ইরানে উচ্চশিক্ষা গবেষণা ও পরিকল্পনা ইনস্টিটিউটের প্রধান আলী বাকের তাহেরিয়ান বলেন, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা 3,50,000 ছাড়িয়েছে, যা আগের শিক্ষাবর্ষের তুলনায় 6% বেশি। আলী বাকের তাহেরিনিয়া আরও বলেন, আন্তর্জাতিক পরিসংখ্যান অনুসারে এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যার মানদণ্ডের সংজ্ঞা অনুসারে ইরানে বর্তমানে 440টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে এমন বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো প্রতিষ্ঠান হওয়ার কারণে তাদের কাঠামোগত স্বাধীনতা রয়েছে এবং এগুলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউনিট নয়। তাহেরিনিয়া বলেন, উচ্চশিক্ষা গবেষণা ও পরিকল্পনা ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যার দিক থেকে ইরান বিশ্বে 11তম স্থানে রয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ হল নবুয়তি মিশনের বহিঃপ্রকাশ। গাজা ও লেবাননের সামনে ইসরায়েলের নতজানু হওয়া তারই ফল। সর্বোচ্চ নেতার বক্তব্য নিয়ে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসলামী বিপ্লব বিজয়ের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিরোধ আন্দোলন যুক্তি, বুদ্ধি ও ঈমানকে কাজে লাগিয়ে মুসলিম এমনকি অমুসলিম জাতিগুলোকেও জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলকে গাজা এবং লেবাননের সামনে নতজানু করতে সক্ষম হয়েছে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই সরকারের 3 বিভাগের প্রধান সহ একদল কর্মকর্তা, ইসলামী দেশগুলোর রাষ্ট্রদূত এবং বিভিন্ন শ্রেণী ও পেশার জনগণের সাথে এক বৈঠক করেন। ওই বৈঠকে তিনি ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর নবুয়তি মিশনকে একটি ধারাবাহিক ও স্থায়ী প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন। তিনি আরো বলেন, মানব সমাজের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল বুদ্ধিবৃত্তি ও উপলব্ধিতে পরিবর্তন আনার জন্য যুক্তি ও বিশ্বাসকে ব্যবহার করা। পার্স টুডে আরো জানায়, আয়াতুল্লাহ খামেনেই ঈদে মাবাস তথা রাসূলের নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে ইরানি জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল স্বাধীনতা ও মুক্তিকামী মানুষকে অভিনন্দন জানাতে গিয়ে বলেন, বিশ্বের বর্তমান ঘটনাবলীর দিকে এখন যুক্তিসঙ্গত ও বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গিতে তাকানো খুবই জরুরি। মানব সমাজে উপনিবেশবাদী লুণ্ঠনের ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, উপনিবেশবাদীদের লুণ্ঠনের ইতিহাসের 3টি পর্যায় রয়েছে।
প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন, সাংস্কৃতিক লুণ্ঠন এবং মৌলিক সংস্কৃতি ধ্বংস করা এবং বিভিন্ন দেশ ও জাতির জাতীয় ও ধর্মীয় পরিচয় দখল ও লুণ্ঠন করা। আজও বিশ্বের দুষ্ট ও শক্তিশালী অক্ষগুলো বিভিন্ন দেশ ও জাতির উপর উপনিবেশবাদের সেই তিনটি স্তরই চাপিয়ে দিচ্ছে। মার্কিন সরকারকে বড়দর্পী ও ঔপনিবেশিক শক্তির অগ্রনায়ক এবং অর্থনৈতিক দিক থেকে বিশ্বের পুঁজিপতিদের প্রভাব দুষ্ট সরকার বলে অভিহিত করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ওই পুঁজিপতিরা প্রতিদিন কোনো না কোনো ভাবে বিভিন্ন জাতির পরিচয় ও স্বার্থ পরিবর্তন করার চেষ্টা চালায়। তাদের ঔপনিবেশিক প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে। কুরআনের ভাষায় তোমাকে যা কিছু কষ্ট দেয় তারা তাই পছন্দ করে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা যে হাজার হাজার শিশু হত্যাকারী, অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্নকারী অপরাধীর প্রশংসা করে এবং তাদের উৎসাহিত করছে ৩০০ জন যাত্রীবাহী ইরানি বিমানকে গুলি করে ভূপাতিত করার জন্য আমেরিকার জাহাজের ক্যাপ্টেনকে পদক প্রদান করছে, এই সবই তাদের ভেতরের মন্দ সত্তার উদাহরণ। তাদের কূটনীতির হাসির আড়ালে লুকিয়ে রয়েছে শত্রুতা ও ক্ষোভ। এই সত্যগুলোর মোকাবেলায় আমাদের দৃষ্টি খুলতে হবে। বিশ্বব্যাপী সংঘাতের ব্যাপারে সতর্কতার উপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান সময়ের প্রতিরোধ আন্দোলন নবুয়তি মিশন এবং ইরানের ইসলামী বিপ্লব থেকে উদ্ভূত। গাজার বিস্ময়কর বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ছোট্ট এবং সীমিত এই অঞ্চলটি মার্কিন অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করতে নতজানু করে দিতে সক্ষম হয়েছে। এই বিজয় বুদ্ধিমত্তা এবং বিশ্বাসকে কাজে লাগানোর ফলাফল বলেও তিনি মন্তব্য করেন। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ নাসরুল্লাহর মৃত্যু সত্ত্বেও হিজবুল্লাহর রুখে দাঁড়ানোর ঘটনাকে বর্তমান যুগে প্রতিরোধের উজ্জ্বল প্রকাশের আরেকটি উদাহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ দেখিয়ে দিয়েছে তারা শেষ হয়ে যায়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি প্রেরণা ও উদ্দীপনা নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।